নমস্কার। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন তার লাইভ শো কবিতা বেলা এই লাইভ অনুষ্ঠানে আজ 21তম পর্ব, আজ একবিংশতম পর্ব। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতা দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ চট্টোপাধ্যায় আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন, নিয়মিত দেখেন, তারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে নির্মলেন্দু গুণ থেকে মেধা বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় থেকে বিজয়লক্ষ্মী বর্মন, দেবশঙ্কর হালদার থেকে কাজল সুর, শোভন সুন্দর বসু থেকে বিশাখা মুখোপাধ্যায়, প্রচুর গুণী মানুষ, প্রায় 55 জনের কাছাকাছি গুণী মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা ভীষণ তৃপ্ত, আনন্দিত এবং আহ্লাদিত যে আজকে আমাদের সাথে আমরা পেয়েছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়কে। দেবেশ চট্টোপাধ্যায় শুধুমাত্র নাটকের নির্মাতা, নাট্য গবেষক, নাট্য প্রশিক্ষক, নাট্য নির্দেশক, শুধুমাত্র এইটুকুই নয়, এর বাইরেও সামগ্রিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বিস্তৃত যাতায়াত। তাকে আমাদের সম্মান, ভালোবাসা, শুভেচ্ছা, প্রণতি জানিয়ে চলে যাব দেবেশ চট্টোপাধ্যায়ের কাছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার এই যে এতগুলো বছর ফেলে আসা অতীত, এই সময়ের মধ্যে থেকে আপনি মফস্বল শহর থেকে বেড়ে উঠে কলকাতা শহরে কাজ করছেন দীর্ঘদিন ধরে। শুধু কলকাতা নয়, পুরো দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও বহির্বিশ্বে বাংলা নাটক নিয়ে একটা বৃহত্তর একটা কর্মকাণ্ড দেবেশ চট্টোপাধ্যায়ের হাত ধরে হয়েছে, সংস্কৃতির হাত ধরে হয়েছে। সংস্কৃতি একটা বড় নাম, একটা বিরাট প্ল্যাটফর্ম নাট্য জগতে, নাট্য আন্দোলনের ক্ষেত্রে। সেই প্রসঙ্গে একদম স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, এই যে ফেলে আসা অতীত, এই ফেলে আসা অতীতে আপনি অনুপ্রেরণা কিভাবে পেয়েছিলেন থিয়েটারে আসার জন্য? খুব বলা মুশকিল, মানে এরকম হতে পারে বিষয়টা। সেটা হচ্ছে যে যখন গোবরডাঙ্গায় থাকতাম, তারও আগে যখন ছোটবেলায়, তার আগে আরেকটু গ্রামের আরেকটু জায়গায়, মসলন্দপুর পাশে, ওখানে একটা জায়গা আছে গোবরডাঙ্গার পাশে, ওখানে থাকতাম। তখন মা তো প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, তো সেইখানে স্কুলে নাটকে তো পার্টিসিপেট করতাম, ওই বুঝে না বুঝে আর কি। আর তারপরে যখন রামকৃষ্ণ মিশনে পড়লাম, তখন 2 বছর পড়েছিলাম, সেখানেও কোনোভাবে নাটক করেছি। কিন্তু আমার বেশি ভালো লাগতো ফুটবল খেলতে। তো যখন গোবরডাঙ্গায় এলাম, তখন আমি একসঙ্গে অনেক কিছু করতাম। এই যে কোনো আবৃত্তি প্রতিযোগিতায় আমাকে পাওয়া যেত, এক্সটেম্পোর আমাকে পাওয়া যেত। আমি ছবি আঁকতাম, এখনো আঁকি, গান গাইতাম, কিছুটা নাচও শিখেছি। এরকম মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান বলে যাকে বোঝা যায়। এবং তার সঙ্গে ফুটবল, সবকিছুই করছি আর কি। তো করতে করতে আমি দেখলাম যে আরে এটা তো থিয়েটার তেমন একটা মজার জিনিস যার মধ্যে সবকিছু আছে। এটা সত্যি সত্যি এটা আক্ষরিক অর্থে কম্পোজিট আর্ট নয়, মানে প্র্যাকটিক্যালি এটা এমন একটা কম্পোজিট আর্টের মধ্যে তো সবই পাওয়া যায়। তাহলে এমন একটা জায়গা যেখানে সবই পাওয়া যাচ্ছে, তো সেখানটা সেই কাজটা করলে কেমন হয়। এই করতে করতে শুরু ওই 87-88 এরকম সাল নাগাদ কাজ শুরু হলো, থিয়েটারের কাজ গোবরডাঙ্গাতে। তারপরে 93 কলকাতায় চলে আসা, কলকাতায় এসে তারপরে কলকাতা থিয়েটার, তার মধ্যেই আমার সঙ্গে আর কি বন্ধুত্ব হয়ে গেল ব্রাত্য, সুমন, মানে লাল, এদের সঙ্গে। তো ফলে কি হলো যে এই এই যে কোথা থেকে যে কি অনুপ্রেরণা আমি জানি না, তবে এইটুকু একটা সময় বুঝে গেলাম যে এটা এটা ছেড়ে থাকতে পারবো না। এর মধ্যে আরো অনেক সূক্ষ্মতা আছে, মানে আরো অনেক ছোট ছোট ইনসিডেন্ট আছে, ঘটনা আছে, যদি বলতে পারো যে এর মধ্যে সৌম্য মিত্র আছেন। কিভাবে আছেন? তো ওই একদিন কোডা খাটুয়া স্কুল থেকে ফিরছি শনিবার, স্কুলের পর যেরকম হাফ ছুটি হয়ে যেত আমাদের শনিবার, তো শনিবার দিন দুপুরবেলা রেডিওতে নাটক হতো। আর আমাদের ওই সময় রেডিওটা এমনই একটা ব্যাপক ছিল যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে গেলে প্রত্যেকটা বাড়িতেই নাটক হচ্ছে তখন
চলছে রেডিওতে। ফলে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই গলি দিয়ে, আমি তার একটা নাটক মানে শুনতে পাচ্ছি, কনস্ট্যান্টলি শুনতে যাচ্ছি। তো এরকম একটা দিন আমি এরকম একটা নাটক, আমার মনে আছে যে এরকম চ্যাটার্জি পাড়া দিয়ে হাঁটছি আর আমি একটা নাটক গোটা নাটক শুনতে যাচ্ছি, একটা লোকের গলা পাচ্ছি। আমি বাড়িতে যখন ঢুকলাম তখন সেই নাটকটাই চলছে। বাবাকে জিজ্ঞেস করলাম যে এই দারুণ তো, এটা ভদ্রলোক কে? বললেন শম্ভু মিত্র। তখন উনি বাবা আমাকে ওই, আমাদের তখন রেকর্ড প্লেয়ার ছিল, মধুবংশীর গলি, আহ, এটা রেকর্ডটা আমাকে প্রেজেন্ট করে, এটা শোন এটা। তো এইরকম আর কি ভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে আমার ওই শোনা থেকে আবিষ্কার করা। তো তারপরেও যদি বলা যায় যে গোবরডাঙ্গাতে তাপস সেন এসেছিলেন 91 সাল নাগাদ। তাপস সেন, সলিল বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু বসু মানে ডাক্তার বাবা, তো আমার বাড়িতে একটা রাত্রি ছিলেন এবং সারা রাত্রি প্রায় আড্ডা হয়েছে, তিনজনে মিলে আড্ডা, তার মধ্যে এবার আমিও ছিলাম। যা হয় যে ওই একটা কম বয়সে ওরকম মানুষদের সারা রাত্রি থিয়েটার নিয়ে একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডার মধ্যে থাকতে থাকতে আমি মনে হয়েছিল যে না, এটাই এটাই করবো, যাই হোক মানে জীবন যেখাতেই বই রাখ না কেন, থিয়েটারটা ছাড়া যাবে না। এইসব মিলিয়ে একটা আহ, আজকে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার শরীরের মধ্যে একটা উম আলোড়ন হচ্ছে, একটা শিহরণ খেলে যাচ্ছে, যে আমার ছোটবেলায় আমি যে মানুষটার কাছে সেমিনার করেছি, আমি যে মানুষটার কাছে, আপনার মনে আছে কিনা জানি না, আহ রূপান্তরের সেমিনারে আপনার কাছে আমি, তখন আমি বেশ ছোট, বেশ ছোট, এটা বোধহয় 2000-এরও আগে, আমি তখনও মাধ্যমিক দেইনি। সেরকম সময় আমি আপনার কাছে সেমিনার করেছি, আমি উইঙ্কেল টুইঙ্কেল নাটক দেখেছি, আমি খুব নাট্যপ্রেমী, নাটক ভালোবাসি। আর গোবরডাঙ্গা পরিমণ্ডলে বেড়ে ওঠা আমার, আমার 32টা বছর আমি গোবরডাঙ্গায় কাটিয়েছি। তারপরে এই বছর 3-4 আমি বারাসাত চলে এসেছি। কিন্তু এই যে সময়টা, আপনিও গোবরডাঙ্গার মানুষ, এই যে একটা আকর্ষণ, কাছে কোনোদিন পৌঁছতে পারিনি, কিন্তু এই যে আমি আর আপনি পাশাপাশি বসে আছি, দেখা যাচ্ছে, এইটা আমাকে বেশ আলোড়িত করছে, আমাকে বেশ ছুঁয়ে যাচ্ছে ব্যাপারটা। আমাদের সাথে অনেক মানুষ আছেন, সংযুক্ত হয়েছেন সোনালী দাস সরকার, পারভিন জাহানারা বাংলাদেশ থেকে, রূপক কুমার রক্ষিত আছেন, মৃন্ময় পাত্র ঝাড়খণ্ড থেকে আছেন, ম্যাপ রেডিওর কর্ণধার, রূপালী ঘোষ আছেন, আনি সরকার আছেন আমেরিকা থেকে, আহ তিনি বলছেন দেবেশ চট্টোপাধ্যায় একজন আইকনিক ফিগার। ঠিক, এটা একদম ঠিক বলেছেন, আমারও এরকমটাই মনে হয়। বিশেষ করে নাটকের ক্ষেত্রে অসাধারণ একজন চরিত্র দেবেশ চট্টোপাধ্যায়, যাকে স্বীকার করে নিয়েই আমাদের এগোতে হয় প্রতিটি মুহূর্তে। তাই এবার আপনার কাছে আসবো, যেহেতু আমাদের অনুষ্ঠানটা কবিতা কেন্দ্রিক অনুষ্ঠান, বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন তার শাখা সম্প্রসারিত করতে পেরেছে বিশ্বের 21টি দেশে। ঘটনাচক্রে এই সংগঠন, এটি একটি ট্রাস্ট, এর কেন্দ্রীয় সভাপতি আমি। বাংলাদেশের স্থায়ী কমিটি আছে, আমাদের এখানে মুখ্য উপদেষ্টা আছেন ডক্টর পবিত্র সরকার, এবং পশ্চিমবঙ্গের প্রায় 80-90% কবি এবং আবৃত্তি শিল্পী এই সংগঠনের সাথে যুক্ত আছেন। আপনার কাছে আমরা একটা কবিতার আবদান নিয়ে চলে আসব, এরপরে একটু নাটকের সংলাপও শুনতে চাইবো, যদি আপনি স্বাচ্ছন্দ্যে আমাদের একটু শোনান। কবিতা মানে কি, কবিতা মানে পড়বো? হ্যাঁ, হ্যাঁ। দেখো এই ব্যাপারটা হচ্ছে যে এই তো তাহলে আগে মানে তুমি একটা বলেছিলে বটে, দাঁড়াও এইটা একটা রেখেছিলাম আমি, বরঞ্চ এমন একটা কবিতা পড়ি যে কবিতাটা সঙ্গে কিছুটা থিয়েটারও জড়িয়ে আছে। এটা বেটল ব্রেস্টের কবিতা, মারি ফারাডের ভ্রূণ হত্যা সম্পর্কে। এটার ব্রেস্টের কবিতাটাই অনুবাদ করেছিলেন কেয়া চক্রবর্তী এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়। না, এই এটার নাম, কবিতাটার নাম হচ্ছে মারি ফারাডের ভ্রূণ হত্যা সম্পর্কে। এটা দীর্ঘ কবিতা কিন্তু। একদম, একদম। মারি ফারার জন্ম এপ্রিল মাসে, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার 2য় মাস, তখন মদের দোকানে এক ঝিয়ের সাহায্য নিয়ে সে 2বার ডোজ নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল কিন্তু কোনো ফল আসায়নি।
কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারিফারারের জবানি, সে চুক্তি মতো পাওনা গন্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে, বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে, তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল, তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল, কিন্তু বিশ্বাস করতে পারতো না কেউ এমনটা ঘটতে পারে। এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারিফারারের জবানবন্দি, সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে গোপন কথা গোপনই রাখলো। সারা দিন কাপড় ধুতে থাকলো, আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার। মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মাত্রই আবার কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো আজ। পেট ছিঁড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা। মারিফারারের জবানবন্দি থেকে, বাচ্চাটা জন্মালো, আর 5টা বাচ্চার মতোই দেখতে থাকে। কিন্তু মারিফারার আর 5টা মায়ের মতো নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারিফারারের জবানবন্দি, এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজে মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোগানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই শেষ জোরটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারিফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠলো, চিৎকার। ভয় পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরলো। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারিফারার জন্ম এপ্রিল মাসে, কুমারী মা, শাস্তি পেয়ে জেলে মারা গেল। যে সমস্ত মানুষের পাপ বহন করেছে, ফর্সা চাদরের নিচে ডাক্তারদের ছুরি কাঠির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন, এরপর তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল, তাকে কুলোটা বলবেন না। তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। এটা এটা যে এটাই 1975 নভেম্বরে এটা জার্মানির একটা ইয়েতে ভারত গণতা জিডিআর তখন একটা পত্রিকা বার করতো, তাতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর কে চক্রবর্তী এই ব্রেস্টের এই কবিতাটা অনুবাদ করেছিলেন। এটা আমার খুব প্রিয় কবিতা। অসাধারণ, অসাধারণ নির্মাণ, অসাধারণ প্রয়োগ কৌশল এবং অনুবাদটি সত্যিই মন ছোঁয়া।
এর মধ্যে একটা যন্ত্রণা আছে, তীব্র আকুতি আছে। সেই আকুতি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেল। আমাদের সাথে আছেন সনাতন চক্রবর্তী, আছেন অনন্যা জেরে, আছেন প্রীতিলেখা রায় ঝাড়খণ্ড থেকে, আছেন সনাতন চক্রবর্তী, অঞ্জনা ভট্টাচার্য আছেন। উম আমার জন্য না, এই গুণী মানুষরা তাদের গুণেই আপনাদের সামনে এসে পৌঁছাচ্ছেন। আমি তো নিমিত্ত মাত্র। মৌসুমী হোসেন আছেন, অসম্ভব ভালো আবৃত্তি শিল্পী এবং কণ্ঠসঙ্গীত শিল্পী। কবিতার গানে তিনি খুব পারদর্শী। ঐশ্বর্য মুখার্জি আছে, ভালো গান করে। সুব্রত গাঙ্গুলি আছেন, নদিয়া থেকে দেখছেন তিনি, বিশিষ্ট কবিতার মানুষ। তিনি বলছেন, আহ দেবেশদা সত্যিই একজন সুন্দর মনের মানুষ, আর ভীষণ সহজ, সবসময় মুখে হাসি, মুখে মিষ্টি হাসি, বন্ধুত্বের হাত বাড়ানোই থাকে দেবেশদার। আহ সনাতন চক্রবর্তীও বলছেন যে হ্যাঁ, একমত। কবিতা কর্নারকে ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। অনুপ কুশলকে অনেক বেশ ধন্যবাদ। মিতা গুহ আছেন। সঙ্গীতা সিনহা বলছেন, অসাধারণ ব্যক্তিত্বের ভূভ্রমণের সঙ্গে আমাদের ভ্রমণ সুসম্পন্ন হয়। আজ কবিতার বিশ্ব ভ্রমণ হলো, নমস্কার নাট্যজয়ীকে। ভাস্বতী বোস আছেন, অসম্ভব সুন্দর এক অনুষ্ঠান, দেবেশদাকে বিনম্র শ্রদ্ধা। আরো অনেকেই দেখছেন শুনছেন, সকলকে ভালোবাসা শ্রদ্ধা প্রণতি জানাই। ইরা গোস্বামী সর্বজন আছেন, সর্বজ্ঞ আছেন, সকলকে ভালোবাসা শুভেচ্ছা প্রণতি জানিয়ে আবার দেবেশদার কাছে চলে আসবো। আপনার কাছে এবার একটি প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে সৃষ্টির আদি কথাগুলোর মধ্যে নাটক রয়েছে। আমি বাংলা সাহিত্যের ছাত্র শিক্ষক হিসেবে কথা কালকেও দেবশঙ্কর দার সাথে হচ্ছিল, যে আমরা ডিওনিসাসের কথা বলতাম, অর্ধেক ছাগল অর্ধেক মানুষের রূপ নিয়ে মানুষের প্রথম অভিনয় প্রদর্শন, সেখান থেকে ট্র্যাজেডি কমেডি, সেখান থেকে বিভাজন হওয়া, গ্রিক ট্র্যাজেডি, ইউরোপীয় ট্র্যাজেডি, শেক্সপিয়ার ট্র্যাজেডি যেটাকে বলছে। পাল্টাতে পাল্টাতে আমাদের ভারতবর্ষের প্রেক্ষিতে যদি দেখা যায়, নীল দর্পণ দীনবন্ধু মিত্রের, তারপর মধুসূদন দত্ত, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, পি.এল. রায়, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, এই যে এত মানুষেরা, পরের দিকে এসে সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আপনি প্রভাবিত হলেন কোন কোন মানুষের দ্বারা? এটা বলা খুব মুশকিল, কিন্তু তোমার তবুও আগে আমি একটা কথা বলি। তুমি যেভাবে মানে ইতিহাসটাকে বললে, তাতে একটা বড় মানে মানে জায়গা বাদ চলে গেল। মানে বড় জায়গা বাদ চলে গেল, মানে আমাদের থিয়েটারের রুট কিন্তু ডাইনিসাস নয়। গ্রিক থিয়েটার আমাদের রুট নয়। আমাদের থিয়েটারের রুট কিন্তু গ্রিক থিয়েটারের থেকেও প্রাচীন। এবং আমি এটা মানে আমার মানে যেহেতু তো জানো হয়তো যে ভরতের নাট্যশাস্ত্র নিয়ে আমার বাচ্চাদের জন্য আমি একটা বই লিখেছি, নাট্যশাস্ত্র সহজ পাঠ বলে। আমাদের ভরতের নাট্যশাস্ত্র, আমাদের সেটা হচ্ছে একটা কোডেড ফর্ম। ধরো প্রায় খ্রিস্ট জন্মের ৩,০০০ বছর আগের একটা ফর্ম তৈরি হতে হতে আসছিল। তো ফলে আমরা যদি দেখি যে সেইটার একটা রিটেন ফরম্যাটটা ধরো 300 টু 400 বিসিতে গিয়ে পাচ্ছি আমরা। একই সঙ্গে আমরা ওই 400 বিসির রেসপেক্টে আমরা অ্যাথেন্সে থিয়েটার দেখছি। কিন্তু তার আগে ডায়নিসাস, তুমি যেটা বললে সেটা সাতুরদের কথা বললে, যে অর্ধেক পশু অর্ধেক মানুষ, যেটা সেটা সাতুর। ডায়নিসাস মূলত হচ্ছেন মানে কাল্ট অফ এগ্রিকালচার, কাল্ট অফ ওয়াইন। তো ফলে কি হয় যে এই এই যে আমাদের রুট, আমাদের ইন্ডিয়ান থিয়েটারের যে রুট, তার সঙ্গে এই যে আর পাশ্চাত্য থিয়েটারের যে রুট, সে রুট দুটো সম্পূর্ণ আলাদা। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে দর্শন সম্পূর্ণ আলাদা। মানে তুমি যদি শিল্পের দর্শন বলো, তো শিল্পের দর্শনটাই সম্পূর্ণ আলাদা। আমরা যেভাবে শিল্পকে দেখি, আমরা যেভাবে শিল্পকে বিচার করি, আমাদের যে কোনো মানে আমাদের 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 যে রসতত্ত্বের যে আমাদের কনসেপ্ট ইন্ডিয়ান এস্থেটিক্সে, সেটা পাশ্চাত্যে নেই। তো ফলে কি হয় যে এই পাশ্চাত্যের মানে আমার কাছে যদি অনুপ্রেরণা বলো, তাহলে কোনো মানুষ নয় আমার কাছে। আমাদের আমাদের প্রাচ্যের থিয়েটারের যে এত বড় একটা ঐতিহ্য, সে গোটা ঐতিহ্যটা আমার কাছে অনুপ্রেরণা। তুমি যদি বলো যে আমি কি গোড়া থেকে এটা বুঝতে পারছিলাম, না। আমি যখন থিয়েটার শুরু করেছিলাম তখন আমার কাছেও, যেহেতু এই পুরোটা আমাদের একটা দোআঁশলা থিয়েটার নিয়ে আমরা এখন কাজ করি, আমরা যদি থিয়েটারের মানে ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের যে থিয়েটারটা এখন প্রসেনিয়ামে হয়, সেটা তো আমাদের থিয়েটার নয়। আমাদের যে প্রাচ্যের নিজস্ব সংস্কৃত থিয়েটার, যে থিয়েটারটা ভারতের নাট্যশাস্ত্রে কোডেড আছে, সেই কোডেড থিয়েট্রিক্যাল পারফরমেন্সের যে বিভিন্ন ফর্ম, এবং সেখান থেকে 8 to 9 সেঞ্চুরি পর্যন্ত সংস্কৃত নাটকের যে প্রবাহমানতা, এবং তারপরে যে থিয়েটারটা বন্ধ হয়ে গেল মানে সংস্কৃত থিয়েটারটা বন্ধ হয়ে গেল,
তার কারণটা তো আমরা জানি প্রত্যেকটা, সেই সময়কার আমাদের বিদেশি অনুপ্রবেশ এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষের তখনকার রাজনৈতিক অবস্থা এবং রাজন্যবর্গের অনুগ্রহে তো মূলত সংস্কৃত নাটকটা চলতো। কিন্তু ট্র্যাডিশনাল পারফরমেন্সেস গুলো যেমন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়কার মানে মধ্যযুগ থেকে ট্র্যাডিশনাল পারফরমেন্স গুলো হতে আরম্ভ করে, হতে হতে যেমন আমাদের এখানে যেমন যাত্রা। ফলে ইংরেজরা যখন এখানে, কলোনিয়াল প্রভুরা যখন আমাদের এখানে এলো, তারা তাদের বিনোদনের জন্য এই একদম একটা প্রসিনিয়াম থিয়েটার আমদানি করলো, এবং যেটা এলিজাবেথিয়ান থিয়েটারের একটা মানে খুব বাজে সংস্করণ আমাদের এখানে এসে বসলো। ফলে আমাদের যে থিয়েটারটা এখন আমরা করি, তার যদি গোড়া বলো, তাহলে সেটার মধ্যে একটা হাইব্রিডাইজেশন অফ সংস্কৃত থিয়েটার অ্যান্ড আমাদের যে ট্র্যাডিশনাল পারফরমেন্স, প্লাস হচ্ছে তার মূলটা গিয়ে দাঁড়ালো হচ্ছে, তার খোলসটা গিয়ে দাঁড়ালো হচ্ছে বিদেশি নাটকের খোলস। তো এটা সত্যিই একটা হাইব্রিডাইজড স্পেস। ফলে আমি যখন কাজ করতে শুরু করছিলাম, আমি এগুলোকে গোড়াতে আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু কাজ করতে 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 দীর্ঘদিন পরে দীর্ঘদিন ধরে ধরে আমার আমার এখনো আমি লার্নার, আমার লার্নিং প্রসেস চলছে এখনো। ধরো আমি সরি, যখন 2006-এ যখন আমি প্রথম ফেলোশিপটা নিয়ে কাজ শুরু করলাম, সেটা হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্স এন্ড থিয়েটার। এই যে কগনিটিভ নিউরোসায়েন্স, তার মধ্যে সাইকোলজি, ফিলোসফি, লিঙ্গুইস্টিক, গেম থিওরি সবকিছু মিলেমিশে আছে, অবভিয়াসলি নিউরোসায়েন্সও আছে। তো তার সঙ্গে আমাদের পারফরমেন্সের একটা গভীরতা সম্পর্ক আমি পড়াশোনা শুরু করলাম। করতে গিয়ে একটা মজার জিনিস দেখলাম, মানে আমি তোমাকে বলি, তুমি যখন এই কথাটা বলে না অনুপ্রেরণায় কিভাবে ঘটে আমি বলি তোমায়। দেখো 2002 মানে 6 মানে তখন আমার উইঙ্কেল টুইঙ্কেল হয়ে গেছে, ফ্যাতাড়ু হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, সূর্য পড়া চা হয়ে গেছে। তখন মানে কি হয়, একটা কোথাও মানুষের যখন ইয়ে হয়, পরিচিতি হয়ে যায়, তখন মনে হয় যে ঠিক আছে, এটাই আমার আমার মনে হচ্ছিল যে না, আমার মধ্যে কোথাও গন্ডগোল তৈরি হচ্ছে, যে আমি আমি যেটা করছি তার মধ্যে আমি কোথাও আমি আরেকটু রুট খুঁজে পাচ্ছি না, কাজের রুট খুঁজে পাচ্ছি না, আমার পদ্ধতির রুট খুঁজে পাচ্ছি না। তো আমার মনে আছে যে এই ফেলোশিপটা করার সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর একটা অর্গানাইজেশন আছে, ওরা আমাকে একটা বক্তৃতা দিয়ে ডেকেছিল। কেন ডেকেছিল ঈশ্বর জানেন। তাদের মনে হয়েছিল যে এই লোকটা কি বলছে দেখি, যে একটা সিনিয়র ফেলোশিপ করছে নিউরো সায়েন্স আর কগনিটিভ নিউরো সায়েন্স আর থিয়েটার দিয়ে, শুধু নিউরো সায়েন্স নয়, তার সামনে বাঘা বাঘা বিজ্ঞানীদের সামনে আমি একটা, আমার মতো একটা মানুষ, থিয়েটারের মানুষ, সে কিছু কথা বলেছে সেখানে আমাকে। তারপরে আমাকে একজন সায়েন্টিস্ট, একটা ভিএস রামাচন্দ্রনের বিখ্যাত, নেট খুললে দেখতে পাবে, তো উনি কগনিটিভ নিউরো সায়েন্টিস্ট, উনি একটা জিনিস রিসার্চ করছিলেন, সেটা হচ্ছে যে এস্থেটিক্স অফ আমাদের ইন্ডিয়ান আর্ট, তার মধ্যে তোমাদের কবিতাও আছে। তো সেইটা আমাকে বললেন যে তুমি আমার পেপারটা একটু পড়ো তো। আমি ওই পেপারটা, আমাকে রিসার্চ পেপার এটা পড়তে বুঝতে সময় লেগেছে 2-3 মাস, ওনাকে খুঁচিয়ে খুঁচিয়ে বুঝেছিলাম কিছুটা। আমি দেখলাম আমার কাছে দিগন্ত খুলে গেল। ইমিডিয়েটলি আমাকে নাট্যশাস্ত্রটা আবার রিডিট শুরু করতে হবে। আমি তখন আবার নাট্যশাস্ত্রটা পড়া শুরু করলাম। এই যে আমি আবার 2007-8 থেকে নাট্যশাস্ত্র পড়া শুরু করলাম, আমার কাছে আবার আস্তে আস্তে চোখ খুলতে আরম্ভ করলো। আমি রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধটার আলাদা একটা মানে বুঝতে পারলাম, যে আমাদের শক্তিটা কল্পনায়, এই যে, এবং সম্পর্কটা তৈরি হয় কি করে, রসটা কি, কিভাবে আমাদের বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, রস, অর্থাৎ, এবং এক সব থেকে বড় কথা অভিনয়। আমাদের অভিনয়টা অ্যাক্টিং না, আমাদের অভিনয় সংস্কৃত শব্দ, এত অভি উপসর্গ নিধাতু প্রত্যয় থেকে অভিনয়, সেটা কি করে একজন একজন অভিনেতাকে আমি 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 ট্রেনিং করব, সেটা কোনো বিদেশি পদ্ধতি নয়, কারণ স্তানিস্লাভস্কি বা ব্রেখট। তো ফলে আমার মধ্যেও একটা শেখার বা শেখানোর একটা পরিবর্তন হতে শুরু করলো। তো তুমি যদি বলো, দেখো যদি তারপরের আমার কাজগুলো, তখন দেখবে যে তার একটা কালমিনেশন পয়েন্ট হচ্ছে দেবী সর্বমাস্তা, যে আমার পুরো ট্রেনিং প্রসেসটা একটা কালমিনেশন পয়েন্ট। এবং তারপর থেকে আমার কাজের পদ্ধতি, আমার থিয়েটারকে বোঝার পদ্ধতিগুলো আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে গেছে, এবং স্টিল পাল্টাচ্ছে, মানে স্টিল আই এম লার্নার, স্টিল আই এম এ রিডার লার্নার, অ্যান্ড আমি এটা এখনো বোঝার চেষ্টা করছি। তার ফলে যেটা বলা যেতে পারে যে এরকম, মানে যে মুহূর্তে আমি বুঝতে শিখলাম যে আহ, এটা একটা মহাসমুদ্র, আর আর তুমি এই একটা, আমি সামনে থেকে একটুখানি একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে আর যে নামটাম হয়ে গেলে যেটা হয় আর কি, যে লোকজন ভাবে অনেক জ্ঞানী, আমি একদম ততটা নই। যে আমি সত্যি আমি কিচ্ছু জানি না, মানে আমার যতদিন মনে যাচ্ছে মনে হচ্ছে যে কি, মানে আমি কি হো, আমাকে আমাকে আরো 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 ব্যাপারটা গভীরে যেতে হবে, জানতে হবে।
তো এইটা যতদিন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই শিশুকুটার আমার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। ফলে এই জানার আগ্রহটা যারা যারা আমাকে বাড়িয়ে দিয়েছেন এবং যারা আমাকে ভাবতে শিখিয়েছেন, অসংখ্য মানুষ এর মধ্যে আছেন, আমি সবার নাম বললাম না, শুধু বি এস রামচন্দ্রনের কথা বললাম। তারা সবাই আমার অনুপ্রেরণা যে নিজের জমিকে দেখো, নিজের রুট দেখো, নিজের ঐতিহ্য দেখো, সেইটা খোঁজো। মানে ইভেন বাংলা সাহিত্য, মানে তুই যদি বাংলা সাহিত্যের কথা বললে, বাংলা সাহিত্য আমি আবার রিড করলাম। আমি বিজ্ঞানের ছাত্র, আমি আমি স্কুলে কেমিস্ট্রি পড়িয়েছি দীর্ঘদিন, মানে পড়িয়েছি, পড়াশোনা মানে তার সাবজেক্ট আমার রসায়ন, কেমিস্ট্রি। কিন্তু আমি আবার ওই যে 11-12 শেষ আমি বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছিলাম, আমি আবার বছর দুয়েক ধরে আমি রিড করলাম, আবার নতুন করে পড়লাম, পড়ে আমি কত জিনিস আবিষ্কার করলাম। আমি এগুলো আগে দেখিনি কেন, আমার আগে কেন চোখে পড়েনি। আমি আবার চৈতন্য চৈতামৃত পড়তে শুরু করলাম। এইগুলো আমার মানে আবার নতুন করে আমার চোখে ধরা দিতে শুরু করলো। অন্নদামঙ্গল পড়তে শুরু করলাম। ফলে এই সবগুলো আমার কাছে ইন্সপিরেশন। সবগুলো আমার কাছে মনে হচ্ছে যে পারফরমেন্সের আমাদের যে একটা বড় হেরিটেজ আছে, সেই হেরিটেজটা আমাদের ওই মানে বিদেশি নাটকের যে দোআঁশলা ফর্ম নিয়ে আমরা এখন বসে আছি, সেইটাতে খুঁজলে হবে না, আমাদের মধ্যেই আছে কোথাও। এইটা খোঁজার চেষ্টা এখনো চলছে। এইটুকু আমার। অসাধারণ বললেন, অসাধারণ বললেন। এবং আপনার এই যে কথা, এই কথা আমাদের প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হোক, আমরা প্রত্যেকেই যেন শিশু সুলভ মন নিয়ে আরো শিখে যেতে পারি। প্রত্যেকের এই শেখার ইচ্ছে আপনার মতো করেই যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে গেঁথে থাকে। আপনাকে এই জন্য অনেক ভালোবাসা। অনেক মানুষ এই অনুষ্ঠান দেখছেন, প্রীতিলেখা রায় আছেন, তৃষিতা ব্যানার্জি আছেন, সমর কর্মকার আছেন, উজ্জ্বল সামন্ত, সনাতন চক্রবর্তী, রূপক কুমার রক্ষিত, ইরা গৌতম সর্বজ্ঞ, মিতা গুহ, ভাস্বতী বোস, আহ সঙ্গীতা সিনহা, ভাস্বতী বোস আছেন, সনাতন চক্রবর্তী, এরকম আরো অনেকে আছেন। তাদের প্রত্যেককে ভালোবাসা, শুভেচ্ছা। সৌমিত্র ঘোষ আছেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। সৌমিত্র ঘোষ এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে আমরা প্রণতি জানাচ্ছি। আহ এবার আবার চলে যাব দেবেশ চট্টোপাধ্যায়ের কাছে। আমরা আবার একটু কবিতা শুনবার জন্য, এটি আপনার কবিতা শুনবার জন্য আবার এই চলে আসবো। এত কবিতা, আমি প্রথম কথা, আমি আমি তো এত কবিতা বলাবে আমি ভাবিনি। আমি তোমাকে বলেছিলে 2-1টা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে এটাই লাস্ট, এটাই লাস্ট। আমি আমি তোমাকে আমি প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা কবিদের আমি কি হয়, কবিতাটা না, বাঙালি তো সবাই আমরা, যাই হোক, যে পরিবেশ থেকে বা পরিমণ্ডল থেকে বড় হচ্ছি, সবাই আমরা কবিতা লিখি একটা সময়। তো বরঞ্চ একটা কাজ করি, আমি শেষে আর একটা কবিতা শোনাবো তোমার কথা মতন। আচ্ছা আমি একটা আচ্ছা, আমার কবিতা পড়ি। তো বাহ আমি বাহ, আমার দারুণ। আমার আমার কবিতা, সেই অর্থে আমি যে কবিতা লিখি সেটাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছাড়া কেউ জানে না। তো আর একজন আমাদের এক বন্ধু আছেন, গায়িকা, অনুষা মুখোপাধ্যায়, আপনারা বোধহয় নাম জানেন। অনুষাদি হুম 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 খুব হুম। ভালো গায়িকা। তো অনুষাদি যেমন জানতো, আমি অনুষাদি এবার জোর করে মানে একটা গান করেছে আমার একটা কবিতা থেকে। কিন্তু সেটাও কিন্তু কোথাও নাম টাম দেওয়া বারণ। তো তোমাদের যেহেতু এখানে সবার কবিতার মানুষজনরা রয়েছেন, সেই জন্য আমি একটা সাহস করে আমার নিজের একটা লেখা, এই বছর 2-1-3 আগে একটা লেখা, এটা মানে এটা আমাদের বন্ধুদের মধ্যেই সার্কুলেটেড, কিন্তু হ্যাঁ, আর আপনাদের সঙ্গে আজই করলাম। কবিতার কোনো নাম নেই সে অর্থে। কোনো কোনো স্মৃতির মধ্যে বাতাসের এক স্পর্শ আছে, পাতা ঝরার শব্দ আছে, আর মায়াবী সব গন্ধ আছে। স্মৃতির সেসব ছায়াছবি উষ্ণ হয় হালকা শীতে, পর্দা জড়া টানা চোখে কৃষ্ণকলি তাকিয়ে থাকে। নরম রোদে মুকুল ঝরে, একটুখানি তাকিয়ে থাকা, একটুখানি হাতের ছোঁয়া, গন্ধ মাখা রাত্রিবেলা। পাশাপাশি হাঁটতে গিয়ে যেই তাকালাম পাশের দিকে, আমার সঙ্গে হাঁটছি আমি, একলা স্মৃতি হৃদি মাঝে। ছোট কবিতা। বাহ বাহ বাহ, অসাধারণ সুন্দর শব্দ চয়ন, অলংকরণ এবং সুন্দর নির্মাণ। খুব শ্রুতিমধুর, মিষ্টি কবিতা। আমার একটা স্মৃতিতে একটা কথা মনে পড়ছে। ফেতারু নাটক দেখছি ওই দিন, আমি মনে করতে পারছি না, বোধহয় নাটকটি রুদ্রনীলের করার কথা ছিল। কোনো কারণে তিনি অ্যাবসেন্ট ছিলেন। অভিনয় কি আপনিই করেছিলেন? হুম, হুম। ওটা তখন রুদ্রনীল, গো- একটা বড় ঘটনা ঘটেছিল একটা, তখন বোধহয় হ্যাঁ, পুলিশের একটা ঝামেলা তা চলছিল একটা। হ্যাঁ, ওই সময় আপনাকেই করতে দেখেছিলাম, এবং আপনার বেশ বড় সড়ো সুন্দর সুঠাম চেহারা, তাই নিয়ে আপনি ওপর থেকে বেশ না মানে লাফিয়ে টাপিয়ে পড়ছেন, এসব দেখেছি আমি আরে আমি গোবরডাঙ্গা টাউন হলে বসে।
ফুটবলে গোলে খেলেছি আমি, এটা হ্যাঁ, আমি জানতাম আপনি আপনি সুন্দর গোলকিপার ছিলেন, আমি জানি। মানে শরীরটা তখন, হ্যাঁ মানে ভর শূন্যে বল টল খাওয়াটা এসব পারতাম। তো সেই জন্য ফিট, ফিজিক্যালি খুব একটা মানে চেহারাটা বড় এখন হয়ে গেছে, কিন্তু ফিট আছে। বেশ। আচ্ছা, আপনি যে যে এত নাটক করান, এত নতুন নতুন ছেলে মেয়ে তাদেরকে নিয়ে এত কাজ করান, এত কাজ করান, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যিনি নাট্য নির্দেশক হন, তার কি সমস্ত সংলাপ এবং সমস্ত বিষয়টা নিজের মুখস্থ থাকে পুরো নাটকটা জুড়ে? দেখো আমি যে পদ্ধতিতে থিয়েটার করি, মানে গত 20 বছর ধরে, আমি তো বললাম না পাল্টাতে পাল্টাতে গেছি, আমার পদ্ধতিও পাল্টাতে পাল্টাতে গেছে। আমার নাটকে কোনো মুখস্থ বলে বিষয় নেই, মানে কোনো অ্যাক্টারকে আমি কোনোদিন পাঠ মুখস্থ করাই। আমি যেভাবে থিয়েটারটা করাই সেটা হচ্ছে তারা কন্টেন্ট জানে, তারা ক্যারেক্টার জানে, তারা সিচুয়েশন জানে। প্রথম দিন থেকে আমি স্পেসের মধ্যে তাদের কাছে তাদের সেট থাকে, আলো থাকে, মিউজিক থাকে, থাকে স্ক্র্যাপ ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন একজন কবি যখন কবিতা লেখেন তার কিছু কিছু শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো তিনি ক্রমশ জড়ো করতে থাকেন, করতে করতে কখন যে তার মাথার মধ্যে ছবিটা তৈরি হতে থাকে, একটা কোথাও লিটারাল থেকে পিক্টোরিয়াল, একটা পিক্টোরিয়াল থেকে আর একটা পিক্টোরিয়াল, যখন পাঠক হিসাবে আমরা পড়ি তখন আর একটা পিক্টোরিয়াল, এরকম মজার ঘটনা করতে থাকে। আমার নির্মাণ পর্বটায় অনেকটা সেই রকম বলা যেতে পারে। ফলে অভিনেতা এইবার তার কাছে ঘটনা আছে, তার কাছে ক্যারেক্টার আছে, কিন্তু সে তখন কথা একটা জ্যান্ত মানুষ কথা বলতে শুরু করে সে। এবার সেই কথা আমার কাছেও আছে, লিখিত যদি স্ক্রিপ্টে যেটা সেটা আমার কাছেও আছে, কিন্তু সেই লিখিত স্ক্রিপ্টের কাছাকাছি যদি যায়, তার মতো করে আরেকটা অন্য কথা বলে, সে কথা নির্মাণ করতে করতে যাবে। ফলে আমার কি একটা মেটা টেক্সট তৈরি হয়, ওই মেটা টেক্সটটা থেকে আমরা আবার যখন এক একদিন, আমি তো টানা কাজ করি এখন অভিনেতাদেরকে নিয়ে, প্রায় একটা বাইরে চলে যায় কোন একটা জায়গায়, প্রায় দিন 20-25 আমরা একসঙ্গে থাকি ক্যাম্প করে করে তারপরে মানে 12 ঘন্টা রিহার্সাল প্রসেস চলে, সকাল 9টা থেকে রাত্রি 9টা। তো সবার দীর্ঘ, আমার পদ্ধতিটাও দীর্ঘ একটু। এবার তারপরে তারা রাত্রিবেলাতে বসে সবাই মিলে একজোট হয়ে তারা কি কি বললো সারাদিন ধরে বা কি করলো তারা লিখে ফেলে। এরকম করে যখন ফাইনালি আমার রিহার্সালটা শেষ হয়, নাটকটা শেষ হয়, তখন স্ক্রিপ্ট লেখাও শেষ হয়। তার ফলে এটা কেউ আসলে মুখস্থ করেনি, সবার নিজের কথা হয়ে গেছে, ফলে কেউ কোনোদিন ভোলে না। আর যেহেতু নির্দেশক হিসেবে আমি পুরো জিনিসটার একটাই বলতে পারো মিউজিক্যাল অপেরা কন্ডাক্টরের মতো, যে কতটা ভায়োলিন বাজবে, কতটা চেলো বাজবে, কতটা ফ্লুট বাজবে, কতটা পিয়ানো বাজবে, এই সবটা আমি ওই কন্ডাক্টরের মতো ছড়ি ঘোরাতে ঘোরাতে যাই, বাইরে থেকে দেখতে দেখতে যাই, ওই সিনথেসিস বা সিনার্জিটা তৈরি করতে করতে যাই, তাহলে সবটা আমার মাথার মধ্যে থেকে যায়। ফলে আমি আলাদাভাবে ওই মুখস্থ যে আমাদের থিয়েটারের যে পুরোনো ফরম্যাট, বসে রিডিং রিহার্সাল মুখস্থ, তারপরে দাঁড়িয়ে কম্পোজিশন, আমি ওইভাবে থিয়েটার করা ছেড়ে দিয়েছি দীর্ঘদিন। তো ফলে আমার পদ্ধতিতে অভিনেতা ভোলার স্কোপ নেই। সে যদি একবার মুখে বলে ফেলে থাকে কিছু, সে আজীবন মনে রাখবে, সে ভুলবে না। আহ অনন্যা ধেড়ে আছেন, তিনি বলছেন দেবেশদার লেখা কবিতা অসাধারণ, বাচনভঙ্গিতে মুগ্ধ হয়ে যাচ্ছি। অলোক হ্যাঁ, মুখার্জি বিশিষ্ট আবৃত্তি শিল্পী, তিনি আছেন, বলছেন একরাশ মুগ্ধতা। সোমা চ্যাটার্জি আছেন, রুবি দত্ত আছেন, নবেন্দু দাস আছেন, সৌমিত্র ঘোষ আছেন, প্রীতিলেখা রায় আছেন, আরো অনেক মানুষ আছেন, সকলকে ভালোবাসা। আপনার কাছে এবার একটু নাটকের অংশ শুনতে চাইছি, একটু মনটা ছটফট করছে একটু নাটকের কথা শুনতে। নাটকের অংশ শুনতে চাইছো? দেখো আমি হচ্ছে মূলত সেই লোক যে সবসময় অভিনেতাদেরকে দিয়ে পড়াই। তুমি আমাকে দিয়ে যে পড়াতে চাইছো, দাঁড়াও আমাকে বই বার করতে হবে। চারপাশে ঘিরেই বই আছে, ফলে বই নামাতে হয় একটুখানি, আর কিছুই না। আহ, যেটা সামনে দেখতে পেলাম সেটা হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই পোড়া কপাল আমার, এটা অজিতেশের বইটাই নজরে এসেছে। ঠিক আছে, আহ, এটা হচ্ছে সওদাগরের নৌক। আমি মানে এই বছর 3 আগে করেছিলাম এটা, যেহেতু দেবশঙ্কর তোমাদের আগের অতিথি ছিল, সেই জন্য দেবশঙ্কর এই ক্যারেক্টারটা করতো, প্রসন্ন মানে করে আর কি, করতো মানে এখনো করে, প্রসন্ন। এই প্রসন্ন হচ্ছে একজন পুরনো দিনের যাত্রা অভিনেতা, তার বয়স হয়েছে, সে এক সময় চাঁদ সওদাগরের চরিত্র করতো, মানে এতটাই মানে সে একটা সময় নায়কের চরিত্র করতো, কিন্তু বয়সজনিত কারণে তার কাছে এখন যে চরিত্রগুলো আসে সেগুলো মূলত ভাঁড়ের চরিত্র বা কম তার গুরুত্বহীন ক্যারেক্টার। তো সেই লোকটা মাঝে মাঝে পাগল হয়ে যায়।
এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই নাটকটার সব থেকে মজা হচ্ছে দৈনন্দিন কথোপকথনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা কাব্য, একটা প্রসন্ন যখন কথা বলে, সে কিছু কাব্যের সংলাপ বলে, কাব্যে কথা বলে। তো তার একটা ছোট্ট একটা অংশ বলি। সে নিজের মনেই কথা বলছে, একা একা কথা বলছে। সে পুরোনো দিনের সমস্ত এই জীর্ণ পোশাকগুলো সমস্ত সাজানো রয়েছে, দড়িতে বেঁধে সমস্ত জীর্ণ পোশাকগুলো আমি একটু অন্যরকম ভাবে ডিজাইন করেছিলাম। যারা সদাগর নৌকা দেখেছেন তারা জানেন, একটা ক্লান্ত নাবিকের মতো সে লোকটা আস্তে আস্তে দেখছে চারপাশে, ঘরটা আস্তে আস্তে বদলে যাচ্ছে, কোথায় যেন একটা নৌকার মতো একটা হয়ে যায়। আর প্রসন্ন বলতে থাকে, আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালা ঘর। আশা ছিল তার 4র্থ দেওয়াল আমি নিজে হব, যে একটা সাজঘর, যেখানে ক্রেপ, স্পিরিট গাম, জিঙ্কের মদির গন্ধে আমি সাজবো। আমি আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত বাড়তেই হ্যাজাকের চারিদিকে লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতে থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখ, আকাঙ্ক্ষিত অনাস্বাদিত সব উৎসুক উৎকণ্ঠিত চোখ আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো, জননায়কের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। যে কথা আমাকে বলে দিয়েছে আমার বন্ধু, যে ভাব দিয়েছে আমার সত্তা, যে আবেগ দিয়েছে আমাকে পিতৃপুরুষের রক্তের কল্লোল, তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব। আর মানুষ, আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে আমাকে প্রতিবেশী বলে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতা আর যন্ত্রণা। তখন সবাই কাঁদবে, আর পাশে বসা তারই রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে, আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি সোচ্চারিত নটের মতোই এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অন্নপোত কানবো সফলতা তীর্থে। ভালোবাসার বিমিশ্র আনন্দের সার্থকতায় তখন একটি দেববালা স্বর্গ থেকে নেমে আসবে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে, বলবে, তোমরা শুদ্ধ, তোমরা মুক্ত, অনেক দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। আর অনেক কিছু আছে, একটা অংশ আর কি। অসাধারণ। এটা একটা কাকতালীয় ভাবে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে গতকাল দেবশঙ্কর এটা বলেছে নাকি? দেবশঙ্কর দাস এই এই অংশটুকুই বলেছিলেন। এটা একটা অদ্ভুত, একদম এটা কাকতালীয় ভাবে একটা ঘটনা ঘটলো। আহ, আহ, যেটা একইভাবে আমিও আমার বলা একইভাবে আকাশ আর পাতাল ফারাক হবে। কেন বলছি? আমার বলা সবসময় অ্যানালিটিক্যাল হয়। মানে তুমি শুধু ওর বলার আমার বলা ধরো, আমার বলা আর ডিরেক্টরের বলার এবার একটা তোমার ইন্টারেস্টিং ডিফারেন্স পেলে তো খুঁজে এটা পাবে। এবার একইভাবে আমি একটা প্রশ্নেরও পুনরাবৃত্তি করব আপনার কাছে। তার আগে একটু ছোট্ট একটা করে জানিয়ে দিই। সনাতন চক্রবর্তী আছেন, পারভিন জাহানারা বলছেন মুগ্ধ হয়ে শুনছি দেবেশদার কথা, কবিতা নাটকের কথা। সিকে সাতটা বলছেন আমি দেবেশবাবুর নাটকের ভক্ত। আহ আমার গিন্নি একটা মতামত রেখেছে, বলছে আমার দাদার পরিবারের কাছে যাওয়ার সুযোগ হয়েছে দিদির জন্য। ঝুম্পাদি, ওনার বাবা মা সবার কাছে আসার সুযোগ হয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি, দাদার কথা শুনেছি অনেক। হ্যাঁ সত্যি আমার আমার স্ত্রী আপনার বোনের কাছে পড়াশোনা শিখেছে ছোটবেলায়, ফলত আপনার সাথে একটা নৈকট্য, পরিবারের সাথে একটা নৈকট্য ওর অনুভব করে হৃদয়ের টানেই। দিদির সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক, এবং আপনাকে পেয়েছি আজকে দিদির জন্যই, এই জন্য দিদিকে অনেক ভালোবাসা। বেশ। আর আরো আছে রণবীর ব্যানার্জি, নানা রঙের দিন নাটকটি থেকে যদি কোনো অংশ বলেন দেবেশ বাবু। হ্যাঁ নানা রঙের দিন, উড়ে বাবা, এটা একদম স্পেসিফিক বেছে দিয়েছেন। নানা রঙের দিনও তো বোধহয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। আহ তা যাই হোক, আপনার কাছে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, আপনি তো নাট্য নির্মাণের একজন পুরোধা ব্যক্তিত্ব এই মুহূর্তে, এবং ভারতবর্ষের বিভিন্ন। এই বিশেষণগুলো বাদ দিয়ে হোক কথা, আমি একজন আচ্ছা, তোমাকে এই মুহূর্তে শিক্ষার্থী একজন। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আপনি যাওয়া আসা করেন এবং নাটক চর্চা দেখেন। ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে আপনি নাটক চর্চা দেখছেন। মূলগত পার্থক্য বা মিল অমিল এই জায়গাটা যদি একটু বলেন আমাদের পশ্চিমবঙ্গের নাটক চর্চার সাথে বাংলাদেশের নাটক চর্চা বা ব্রিটেনের নাটক চর্চার মূলগত ভাবনা চিন্তার পার্থক্যগুলো কোথায় রয়েছে, যদি একটু ছোট করে একটু বলেন। এটাও একটা অনেক বড় হলো। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা তোমাকে বলছিলাম যে আমাদের দর্শনের একটা ফারাক আছে। আমাদের নাটক আর বাংলাদেশের নাটকের মধ্যে ইনফ্যাক্ট কোনো ফারাক নেই।
কারণ আমাদের অরিজিনটা এক। মানে ভরতের নাট্যশাস্ত্রে যদি দেখা যায়, নাট্যশাস্ত্রে একটা অঞ্চলের কথা বলা আছে ওড্র মাগধী। এই ওড্র মাগধীর আমরা তখন যে ভারতবর্ষ, সে তো বৃহত্তর ভারতবর্ষ। সে ভারতবর্ষ আজকের ভারতবর্ষ নয়। তার ব্যাপ্তি বিস্তার আলাদা। সেটা জাভাত্রা বালি সুমাত্রা অব্দি পৌঁছে গেছে, এদিকে শ্রীলঙ্কা, ওদিকে আফগানিস্তান ছেড়িয়ে চলে গেছে। সেটা বিশাল এলাকা। তার মধ্যে একটা অংশ হচ্ছে ওড্র মাগধী। এই ওড্র মাগধীর মধ্যে আমাদের এই বৃহৎ যে বঙ্গ, এই বঙ্গের মধ্যে আজকে তো আমাদের মধ্যে কাঁটাতারের বেড়া, কিন্তু এই বৃহৎ বঙ্গের আমরা তো সব অরিজিনালি আমাদের সব এক। আমাদের আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির চর্চা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তা আমাদের থিয়েটারটার ফলে যেটা ইভলিউশন অফ থিয়েটার তুমি যদি বলো, একই রকম ভাবে এভলিউশন অফ থিয়েটার আমাদেরও যা, বাংলাদেশেও তাই। ডেভেলপমেন্টের ক্ষেত্রে বরঞ্চ আমি বলতে পারি যে একটা জিনিস, যে ট্র্যাডিশনাল পারফরমেন্স, যেটাকে আমরা এখন এখন আমরা খুব মানে ডাক ডাক নামে ডাকি লোকনাট্য বলে বা ফোক থিয়েটার বলে, আমি সেটা বলি না, আমাদের ঐতিহ্যের পরম্পরা, এটা আমাদের হৃদয়ের আরো অনেক কাছাকাছি থাকে, সেইখানে বাংলাদেশ একটু এগিয়ে আছে আমার কাছে। তার কারণ তাদের ওখানে এখনো এমন এমন চর্চা, ফর্মের চর্চা হয়, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, রয়ানি। আমি তো পাগলের মতোই ট্র্যাডিশনাল পারফরমেন্স খুঁজে বেড়াই। যেমন খন পারফরমেন্সটা দিনাজপুরের ফর্ম মূলত, এপারও দিনাজপুর আছে, ওপারও দিনাজপুর আছে। এবার খন এখানেও আছে, ওখানেও আছে, যেমন গম্ভীর এপাশেও আছে, ওপাশেও আছে, ভাওয়াইয়া এপাশেও আছে, ওপাশেও আছে, সবাই এটা মানে যাই হোক, মানে এটা আমাদের আর কি। এবার এই যে ফর্ম গুলো, তার মধ্যে যেমন একটা খুব ইম্পর্টেন্ট ফর্ম ছিল রয়ানি। এবার রয়ানিটা আমাদের এখানে, আমি মানে রওয়ানা থেকে এসেছে, সবাই জানেন, যেটা বাংলা সাহিত্যে ইতিহাস পড়েছে। এই যে ফর্মটা, এই যে গায়ক দোহার সবটা মিলিয়ে যে ফর্ম্যাটটা, আমি বাংলাদেশে খুঁজে পেলাম না। যে পুরনো ফর্মটা, যে ফর্মটা ঠিক আছে এখন পর্যন্ত, এখন লেটো এখন পঞ্চরসে কনভার্ট করে গেছে। বলে এই ট্র্যাডিশনাল পারফরমেন্স গুলো, তার চর্চা বাংলাদেশে যতটা এখনো পর্যন্ত ব্যাপক আকারে রয়েছে, আমাদের এখানকার মানে মানে কি হয়, এক একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম তো ব্যাটনের মতো ধরে নিয়ে যায়। সেইখানে না কোথাও আমি একটা দেখছি যে আমাদেরকে না এই পাশ থেকে উৎসাহ দিতে হয়, শুধু অর্থ দিলে হয় না, মানে একটা 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 সামগ্রিকতা দিয়ে ধরতে হয়। সেইটা আমাদের ওই একাডেমি করে কিছু হয় না, মানে সেইটা কোথাও একটা আমাদের আমাদের এখানে লেখানো রয়েছে। আর পার্থক্য বলতে আমাদের এই মধ্যে পার্থক্য নেই। এবার পাশ্চাত্যের থিয়েটার, আমি মানে ইউরোপ বলো, আমেরিকা বলো, বিভিন্ন দেশে বিভিন্ন যায় সময়, গত বছর তো পুরোটাই ইউরোপে ছিলাম। ইউরোপের বিশেষ এই সময়টা, মানে গত বছর এই সময়টা আমি তখন টার্কি আর গ্রিস, মানে এই পুরোটা আমি একটা গ্রিক মানে আধুনিক থিয়েটারটা তো দেখেইছি, মানে পুরোনো গ্রিক থিয়েটার স্পেস গুলো দেখতে গেছিলাম। তো ইউরোপিয়ান থিয়েটার বা আমেরিকান থিয়েটার, তাদেরও নিজস্ব এভলিউশন আছে, যে এভলিউশনটা সঙ্গে আমাদের এভলিউশনটা মেলে না, আমি যেটা বললাম। তার ফলে যেটা হচ্ছে যে, যেটা একটা ওখানে যে ওদের থিয়েটারটা ক্রমশ আমি যে দেখেছি যে বদ্ধ থেকে মুক্ত হচ্ছে, আর আমাদের থিয়েটারটা মুক্ত থেকে ক্রমশ বদ্ধ হচ্ছে। রিয়েলিজম আমাদের ভাষা নয়, মানে আমরা আমরা ওই বাস্তববাদের থিয়েটার আমাদের নয়, কিন্তু যেটা হয়ে গেছে সেটা যেহেতু আমাদের বাংলা থিয়েটারের ক্ষেত্রে, আমরা যদি অন্যান্য প্রদেশের থিয়েটার দেখি, তখন খুব ইন্টারেস্টিং কতগুলো জার্নি দেখবো, যে যেখানে যেখানে ব্রিটিশরা তাদের কলোনিয়াল জায়গা মানে তৈরি করেছিল, মানে আমাদের আমাদের এখানে এবং বিশেষ করে মুম্বাই, বাংলা থিয়েটার, মারাঠি থিয়েটার, তার যে প্যাটার্ন, তার সঙ্গে কিন্তু আমাদের মণিপুরের থিয়েটার মিলবে না, তার সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের থিয়েটার মিলবে না, তার সঙ্গে কিন্তু মানে যেসব জায়গাতে ওই ঘাঁটিগুলো তৈরি হয়নি, যেখানে ব্রিটিশরা তাদের বিনোদনের জন্য তারা একটা স্ট্রাকচার তৈরি করেনি, সাউথে তৈরি হলো, চেন্নাই তৈরি হলো, গোটা সাউথ জুড়ে তার যে থিয়েটারের, যে ট্র্যাডিশনাল থিয়েটারের যে চর্চা, সেই চর্চাটা আমাদের থেকে অনেক বেশি। তো তার ফলে কি হচ্ছে, আমাদের থিয়েটারের ভারতবর্ষের মধ্যে একটা ডাইভার্স কালচার আছে, ডাইভার্স থিয়েট্রিক্যাল, বিশেষ করে ট্র্যাডিশনাল থিয়েট্রিক্যাল পারফরমেন্স আছে, আবার প্রত্যেকটার মধ্যে মিল আছে, সিনার্জি আছে অদ্ভুত ভাবে। তাকে সেইটাই আমাদের ভারতের নাট্যশাস্ত্রে বলা আছে প্রবৃত্তি, এবং আমাদের এখানে যেমন বৃত্তি হিসাবে ভারতীয় আর কৌশিকী বৃত্তি। তো ফলে এই এই ডাইভার্সিটির মধ্যেও সিনার্জি যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সঙ্গে আমাদের আছে, আর বাইরের সঙ্গে তো আমাদের পার্থক্য থাকবেই, থাকাটা, কিন্তু সেটা সেটা কম, সেটা কমে গেছে। সেইটা আমার সার্চিং, যে কেন এত কমে যাচ্ছে, কেন আমরা আবার ওই পাশ্চাত্যের রিয়েলিজমের দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের থিয়েটার, সেইটা থেকে বেরিয়ে আসছি না কেন, সেই সব, এটা জটিল এবং অনেক ইতিহাস নিয়ে বলতে হবে, তাহলে এত কম কথায় বলা যাবে না, যতটা পারলাম বেশ বললাম। অসাধারণ লাগছিল শুনতে। আসলে আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল এই আলোচনা যেন আরো অনেক সময় ধরে চলে, অনেক সময় ধরে চলে। রণবীর ব্যানার্জি বলছেন, রূপক কুমার রক্ষিত আছেন প্রাণবন্ত আলোচনায় মুগ্ধ। আপনার কাছে এবার একটা কথায় আসবো, সেটা হচ্ছে
আপনি আপনার ছোটবেলাটা বেড়ে ওঠা মফস্বল শহরে, আর পূর্ণাঙ্গ জীবনটা কাটাচ্ছেন একদম কলকাতার কেন্দ্রের শহরে। এই যে শহরতলি আর শহর, এখানে আমি একটা ছোট্ট করে কথা বলে রাখি, আমি কালকেও একটু বলছিলাম কথাটা প্রসঙ্গক্রমে। গ্রুপ থিয়েটার যারা করেন তাদের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব ভালোবাসা। কারণ গ্রুপ থিয়েটারের ছেলে মেয়ে আমার যারা বন্ধু আছে তাদেরকে আমি দেখেছি, তারা ঘরে ঢুকে ঘর ঝাঁট দেয়, তারা একসাথে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। হ্যাঁ, তাদের মধ্যেও লবি আছে, তাদের মধ্যেও গ্রুপিং আছে, অনেক সমস্যা আছে, মত পার্থক্য, মতবিরোধ আছে, সব আছে, মানুষের ল্যাজ ধরে টানাটানি আছে। কিন্তু মানুষের তবুও যোগ্যতাই আছে। তবুও তার মধ্যে বেশ ঐক্যবদ্ধতা আছে, বেশ একসাথে অনেকে মিলে কাজ করা। এবং আপনি তো নিশ্চিত জানেন, গোবরডাঙ্গাতে নাট্য ফেডারেশন হয়েছিল বেশ অনেকগুলো নাট্য দল নিয়ে। এটা একটা ভাবার মতো ব্যাপার। কিন্তু আমরা যারা কবিতার মানুষ, আমাদের মধ্যে উন্নাসিকতা বেশি, পারস্পরিক ঠেলাঠেলিটা বেশি, এই বিশ্বাসের অভাব আছে। আমার আমার তো মনে হয় হ্যাঁ, না। আমার ব্যক্তিগতভাবে 23 বছর ধরে এটা মনে হচ্ছে, আমি 23 বছর কবিতার সাথে আছি, আমার এটা মনে হয় একটু উন্নাসিকতা কবিতার মানুষের মধ্যে বেশি, থিয়েটারের মানুষের মধ্যে মানুষের সাথে মিশে যাওয়া, একদম গ্রাউন্ড লেভেলে থাকা, ডাউন টু আর্থ থাকার প্রবণতা বেশি। এটা আমার ভালো লাগে। তো যাই হোক, যে কথাটি আপনাকে বলবো, শহরতলির নাটক চর্চার সাথে কলকাতার নাটক চর্চার পার্থক্য যদি একটু বলেন। একটা সময় ছিল, এখন আর নেই। এখন আচ্ছা, এখন গোটা বঙ্গের থিয়েটারটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ভালো থিয়েটার, খারাপ থিয়েটার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একটা সময় ছিল, কিন্তু এখন আর নেই। এখন মানে যতদিন কমার্শিয়াল থিয়েটার ছিল, ততদিন আমাদের গ্রুপ থিয়েটারটা এক্সপেরিমেন্টাল থিয়েটার ছিল। তো যেহেতু কমার্শিয়াল থিয়েটারটা উঠে গেল, আমাদের গ্রুপ থিয়েটারের মধ্যে কমার্শিয়াল থিয়েটার এলিমেন্ট গুলো ঢুকে পড়লো। আমি সোজাভাবে উদাহরণ দিচ্ছি, মানে ধরো একটা নাটক, ধরো ঘটক বিদায়, যদি এখন আমাদের গ্রুপ থিয়েটার স্পেসে হয়, তুমি এটা কি থিয়েটার বলবে? তার ফলে কি হয় যে আমাদের এইটার মধ্যেই বোধহয় কোথাও একটা থেকে গেছে, যে আমাদের থিয়েটারটার মধ্যেই, ফলে আমাদের শহরের থিয়েটারের মধ্যেই অনেক পচা জিনিস ঢুকে গেছে, খারাপ জিনিস ঢুকে গেছে। আবার মফস্বল থিয়েটারের মধ্যেও গ্রান্ট ওরিয়েন্টেড থিয়েটার হয়ে গেছে। শহরের মধ্যে তো হয়েইছে শুধু গ্রান্টের জন্য থিয়েটার করা, সরকারি অর্থ সাহায্যের জন্য থিয়েটার করা। কিন্তু গোটা মফস্বল এবং শহর সব মিলিয়ে আমি দেখেছি যে কিছু ছেলে মেয়ে কাজ করেই, এবং যারা ভালো কাজ করে, এবং তার ফলে ওই তাদের ওই যে মানে এক একটা জেনারেশন তার পরের জেনারেশন, নাহলে আমি তো প্রায় বুড়ো হয়ে গেলাম, আর 55 বছর বয়স হয়ে গেল। কিন্তু পরের জেনারেশন যাদের দেখছি, তারা তারা তো একটা করে ভাবছে, নতুন কিছু কাজ করছে, তাদের মধ্যে অসংখ্য ভালো কাজ ছিল, আবার কিছু হচ্ছে না, তারা আবার শেখার আগ্রহ নেই, জানার আগ্রহ নেই, কিন্তু করার আগ্রহ আছে। তো সেরকম দেখতে পাচ্ছি। ফলে ওই ডিভিশন আমি নই, মানে মফস্বল আর শহর, বরঞ্চ ভালো খারাপ এইভাবেই থাকুক বাংলা থিয়েটার, বেশ। যদিও দুটো এবার 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 একটু কবিতার কাছে ফিরবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আছে। আমরা যারা কবিতার মানুষ, আমি মূলত কবিতা লিখি কিন্তু কবিতা বলিও ভালোবেসে, উম আনন্দ পাই। তাই বহু বন্ধু বান্ধব আমার আছেন যারা কবিতা বলেন। একটা জিনিস জানতে ইচ্ছে হয়, এখন কবিতা বলার ক্ষেত্রে আহ নাটকের মধ্যে তো আঙ্গিক বাচিক এই ব্যাপারগুলো রয়েছে। নাটকের এই আঙ্গিককে ব্যবহার করার একটা প্রবণতা কবিতার ক্ষেত্রেও ভীষণভাবে দেখা যাচ্ছে। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে একটা কবিতা আগে যেটা হতো, আজ থেকে 20, 30, 40 বছর আগেও, যে একজন চুপচাপ দাঁড়ালেন, কোনো মুখ বিকৃতি, হাত পা না নাড়িয়ে তিনি নিজের মতো শুধু কণ্ঠস্বরের ভিত্তিতে কবিতাটি বলে চলে গেলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই কবিতাটির মধ্যে অনেক রকম ভাবে দেখানোর একটা প্রবণতাও কাজ করছে। এর ভালো খারাপ বা এর উচিত অনুচিত বা এটা কতটা সঠিক হচ্ছে, এটা নিয়ে যদি দু একটা কথা বলেন। দীর্ঘ কথা বলতে হবে, কারণ আমি কাজ করেছি তাই। আমি কবিদের সঙ্গে কাজ করেছি, আমি কবিতার সঙ্গে কাজ করেছি, মানে যারা বাংলা থিয়েটার নির্দেশনার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে, মানে এইটা বলতে পারি একমাত্র আমি এই কবিতার সঙ্গে বারবার ধাক্কা নিই। মানে তোমরা জানো হয়তো যে সুমন্ত্র, মানে আমাদের হ্যাঁ, হ্যাঁ, শঙ্খমালা। শঙ্খমালার আহ, 3টে প্রযোজনার, 3টে কি 4টে বোধ হয় প্রযোজনার, আমি আমি জলস্রোত নির্দেশক। জলস্রোত কথা কয়। ওষুধ কথা কয় না, আমি করেছিলাম হচ্ছে ওদের একা একা নই, তারপরে অন্ধকার লেখাগুচ্ছ, 3টে করেছি, আর অন্ধকার বিবেকানন্দ, অন্ধকার অন্ধকার লেখা, লেখা। অন্ধকার লেখা গুচ্ছ। এইবার আমি একটা জিনিস বলি তোমাকে, সেটা হচ্ছে যে আসলে কি হয় যে উম, যখন তুমি একটা জিনিস শুনছো, তুমি কাউকে দেখতে পাচ্ছ না চোখের সামনে,
তখন তুমি তোমার নিজস্ব কল্পনাটাকে যেভাবে ব্যবহার করবে, যে মুহূর্তে একটা লোক সামনে দাঁড়ালো, সে কিছু করলো না তুমি মনে করছো, বাট সে একটা পারফর্মার, সো এটা কনভার্ট করে গেল পারফর্মিং আর্টসে। তুমি যে মুহূর্তে একটা লোককে দেখছো, মানে যতদিন তুমি ধরো সৌম্য মিত্রের তুমি একটা অডিও রেকর্ড শুনছো বা ক্যাসেট শুনছো, তুমি যেমন শুনছো সবটুকু তোমার কল্পনা, এবার তো বাকিটুকু তোমার তো কল্পনা, ভাষা থেকে সবকিছু কল্পনা। কিন্তু যে মুহূর্তে একটা লোক, ওই সৌম্য মিত্র দাঁড়িয়ে, সে একাডেমি মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একটা কবিতা বললেন, সেই মুহূর্তটা পারফরমেন্স হয়ে গেল। সেই মুহূর্তে ওটা শুধু আর বলা রইল না, কারণ তার একটা বায়োলজিক্যাল, তার একটা বডি আছে, তার শরীর আছে, এবং সেই মুহূর্তে আমি তার ঘাম দেখতে পাচ্ছি, আমি তার শরীর উত্তাপ পাচ্ছি, আমি তার মুখ বলছি, মুখের এক্সপ্রেশন কোথায় লুকোবে? লুকোনো যায় না। তুমি একদম তোমার পেশি নড়বে না একটা কবিতা বলতে গেলে, তোমার এক্সপ্রেশন আসবে না। যে মুহূর্তে এক্সপ্রেশন আসবে সে মুহূর্তে ইউ আর পারফর্মিং। সো তুমি যখন দাঁড়িয়ে কবিতা বলছো, আমি অনেক পুরোনো দিনের আবৃত্তিকারদের কবিতা শুনে বলছি, আমি শক্তি চট্টোপাধ্যায়কে খুব ঘনিষ্ঠভাবে আমার কাছ থেকে দেখেছি দিনের পর দিন। শক্তি তার কবিতা আমি পড়তে, আমি মানে আমরা আমাদের আক্ষরিক অর্থে ঠেক বলা হতো, ঠেকে আমাদের আমার কবিতা, that time he was a performer, উনি পারফর্ম করতেন, গান কবিতা থেকে কনভার্ট করে যাচ্ছে, কোথাও রবীন্দ্রসঙ্গীত, আবার ফট করে নিজের কবিতা আবার মানে, অ্যান্ড দ্যাট টাইম হি ওয়াজ এ পারফর্মার, কবি অ্যাজ ওয়েল অ্যাজ যা বলবে। এবার এই যে আবৃত্তি, এইবার এই আবৃত্তির আমার মনে হয় যে কি হয়, অনেক সময় আমরা অযথা এই, আমার যেটা, আমি সুমন্তদের সঙ্গে আমার বারবার এটা নিয়েই কাজটা আমার হয়, যে আমরা মূলত এই ছন্দের বেশি কায়দা করতে গিয়ে আমরা মূল কবিতাটার অর্থ হারিয়ে ফেলি। এটা বারবার হয়, এটা এটা বিপজ্জনক প্রবণতা হচ্ছে এইটা, মানে এই বাইরে থেকে যদি তুমি সাজাতে চাও না কোনো জিনিসকে, মানে সাজানোটা শুরু হোক তার কন্টেন্ট থেকে, তার অন্তর থেকে, বহিরঙ্গে সাজালে কিছু হবে না। এবার কি হয়, আবার কবিতাটা বলার ধরনের মধ্যেও একটা, যেমন তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, মানে ওটা আমরা তো চিরকাল এইভাবে একটা রবীন্দ্রনাথের কবিতা বলি, ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো, এই তো এই ছন্দে তো আমরা এখনো বলি, সবাই বলি, তাই তো? এটা তো ছন্দ, একদম একদম তাই তো একদম মনে একদম। হয়? আমি যদি হ্যাঁ না হ্যাঁ। বলি, আমি যদি এই ছন্দে না বলি, এই ছন্দে বললে কবিতাটার মানে বোঝা যায় না। আমি যদি বলি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে আকাশে? কি অসুবিধা হলো? কি অসুবিধা হলো? বা ধরো রবীন্দ্রনাথ, মানে আমি বলছি যে এইভাবে, আমি যে অনর্থক জাগলারি নয়, অনর্থক ওইটাকে এনহান্স এনহান্স করতে হবে তোমাকে কন্টেন্ট। একজন কবি যখন লিখছেন তার সোলটাকে ধরো, তোমার পুরো ডিজাইন তুমি যদি বলতে চাও, তুমি সাজাতে চাও, তার তার একজন কবির কবিতার মধ্যেই সেই সোলটা আছে। যদি রবীন্দ্রনাথ যখন লিখছেন গগনে গরজে মেঘ, আমরা কিভাবে পড়ি ছোটবেলা থেকে আমাদের শেখানো আছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এই তো মুখস্থ করেছি আমরা ছোটবেলা থেকে, স্কুলে এইভাবে আমাদের শেখানো হয়েছে। আমি যদি বলি না আমি এভাবে শিখবো না, রবীন্দ্রনাথ তো বলছেন গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। আমি ছন্দ রেখেছি। আমার কথা হচ্ছে যে সোল, সোল অফ কন্টেন্ট, মানে তোমার কবিতা, তুমি একটা মেটাফর তৈরি করছো, তুমি একটা ছবি তৈরি করছো, সেইটাকে একজন কবির কবিতার কন্টেন্টটাকে না করে তুমি এবার খুব জাগলারি করলে, ছন্দের জাগলারি পাশে একটা মিউজিক বাজিয়ে দিলে গাই গাই করে, একটা আলো বদলালো, সেগুলো অর্থহীন, সেগুলো অর্থহীন। আমি সেরকম জাগলারিও দেখেছি, মানে দুটো চর্চাই হচ্ছে আমাদের এখানে আর কি। এটা আমার মনে হয়। বেশ, একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, আর 7 মিনিট আছে। আপনার কাছে এবার শেষ কবিতাটি। এই শেষ কবিতা বলতে তুমি, আমি এইটাই একমাত্র কবিতা বলে পড়বো বলে ভেবেছিলাম। সেটা হচ্ছে এই পুরো আজকের যে সময় চলছে এই চারপাশ, তাতে আমি একটা কবিতা বেছে রেখেছি, সেই কবিতাটা বলি। সেটা হচ্ছে, আমার অন্যতম প্রিয় কবি হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত। তো আমি জানি না এটাও আবার দীপশঙ্কর পড়ে ফেলেছি না, আমি তো ভয় পাচ্ছি না আর না কি। না 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 না, করেননি করেননি। সুধীন্দ্রনাথের কবিতা পড়েনি তো? না না। দীপশঙ্কর। না। কবিতার নাম হচ্ছে উট পাখি।
আমার কথাকে শুনতে পাও না তুমি? কেন মুখ গুজে আছো তবে মিছে ছলে? কোথায় লুকাবে? ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামৃগে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পলাবে? ছুটবে বা আর কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই, তুমি অসহায় একা। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে? কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকত সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নব সংসার পাতিকে আবার চলো, যে কোনো নিভৃত কোনো কণ্টকাকৃত কণ্টকাকৃত সরি যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে। মিলবে সেখানে অন্তত নোনা জল, খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে সেথা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা। ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা। ভূমিতে ছড়ালে অকারী পালকগুলি, শ্রবণ শোভন বিজন বানব তাতে। উধাও তারার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারতে। তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। সে পাড়া জোড়ানো বুলবুলি নও তুমি, বর্গির ধান খায় সে 29। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজন সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধ ভার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। অসাধারণ সত্যি। যতদিন এই উটপাখি কবিতাটি পড়েছি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি একটু গতিটাকে নামিয়ে পড়েছি। আজকে দেখলাম লয়টাকে আপনি বাড়িয়ে বলছেন এবং আপনার আবেগ যেভাবে আপনি ছুঁয়েছেন, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে, এবং কবিতার প্রতিটি অর্থ এটা বেশ। আমি বলছি যে এটা অন্যরকম ভাবে পড়া যায় আবার অন্য, এটা এই মুহূর্তে আমার পড়তে এভাবে ইচ্ছা করলো। আমি দেখেছি যে একটা কবিতা বিভিন্ন রবীন্দ্রনাথের একটা কবিতা, আমার রবীন্দ্রনাথের এরকম অসংখ্য কবিতা আছে যেটা আমার কাছে সময় সময় পাল্টে গেছে। জীবনানন্দ দাস, আরে এই কবিতাটা একসময় পড়েছিলাম একরকম ভাবে, আবার পড়েছে কবিতার মানেই পাল্টে গেছে আমার কাছে। তার কারণ আমি পাল্টে যাচ্ছি। একই একই লেখা, সময়ের সঙ্গে সঙ্গে একই কবিতা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে 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 গেছে আমার কাছে। তাহলে একই কবিতা অনেক রকম বোধ অনেক রকম অনুভবে ওরা আমাকে যে ধরা দেয়। একই কবিতা এই হয় মাঝে মাঝেই হয়। আজকে রণবীর ব্যানার্জি আছেন, অসীম ভট্টাচার্য আছেন, সুস্মিতা কুমার আছেন, অসীম ভট্টাচার্য, তৃষিতা ব্যানার্জি বলছেন উফ কি অসাধারণ, সত্যি এভাবে তো কখনো ভাবিনি। ঠিকই, কবিতাগুলোকে এভাবেও ভাবা যেতে পারে। অসীম ভট্টাচার্য বলছেন এই একটু দেরি হয়ে গেল, মিস করলাম অনেক কিছু কথা। আহ রণবীর ব্যানার্জি বলছেন উনিও এইরকম ভাবে কবিতাকে ভাবতে চান। অপর্ণা চ্যাটার্জি বলছেন খুব সুন্দর, উটপাখি অসাধারণ, নতুন ভাবে শুনলাম। অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, আপনার কাছে সরাসরি কিছু প্রশ্ন নিয়ে আসব, সেই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে জানবো। প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনার চটি পড়তে ভালো লাগে না বুট পড়তে ভালো লাগে? চটি চটি চটি। পাবদা ভালো লাগে না ভেটকি ভালো লাগে? এ কি দুটোই ভালো লাগে। আহ ফেলুদা না ব্যোমকেশ? এইটাই দুটোই ভালো লাগে। এরকম আলাদা তবে আমার যেটা মনে হয় যে মানে ফেলুদা আমার কাছে অনেক একটু বেশি কাছে। যাই হোক, এটা আমি অত পার্থক্য তৈরি করবো না। বলো, বিষ্ণু বিষ্ণু দে না প্রেমেন্দ্র মিত্র? এরা বিপদে ফেলছো কেন? দুজনেই আমার কাছে খুব প্রিয়। বিষ্ণু আপনাকে তো আরো, আপনাকে অন্য বিপদে ফেলেনি, আপনাকে আমি এরকম করে বিপদে ফেলতে পারতাম যে আমি একবার অনুপ্রেরণার কথা বলেছি কিন্তু অনুপ্রেরণা শব্দটা আমার কানে কিরকম একটা খট করে ওঠে। আপনাকে আমি এরকম বলতে পারতাম যে আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিরোধী অনেক নাটক লিখেছেন, অনেক নাটক সেগুলো নিয়ে অভিনয় করিয়েছেন, নবারুণ ভট্টাচার্যের কাজ আপনি সুন্দরভাবে করিয়েছেন, সেগুলো নিয়ে আমি কিন্তু আমি সেগুলো নিয়ে যাই। প্রতিষ্ঠান বিরোধিতা তো আমি এখনো করি। আমি তো মনে করি যে
মানে অনুপ্রেরণা শব্দটা এখন বলতে ভয় লাগে পশ্চিমবঙ্গে আর কি। আমারও ভয় লাগে। কেমন শব্দটা কেউ কানে আসে হঠাৎ করে না, কেমন একটা মানে পুরো মানে দিশাহারা হয়ে যায় যে এত অনুপ্রেরণা চারপাশে না, বিভিন্ন জায়গায় শব্দটা প্রয়োগ দেখে না কেমন আমি ভেবলে গেছি আর কি। আচ্ছা, আপনার কাছে এবার জানতে চাইবো প্রিয় মঞ্চাভিনেতা। হুম। মানে আমার দেখা বা আমার সঙ্গে ইন্টারাকশন করেছে, হ্যাঁ, আমি দুজনের কথা বলবো। সেটা হচ্ছে দেবশঙ্কর হালদার, রজত পদার্থ। বা দুজনে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বলে নয়, আমি এদের সঙ্গে দীর্ঘদিন অনেকগুলো প্রয়োজনের কাজ করে বলছি। এরা কেউ স্টার হিসাবে আমার সঙ্গে কাজ করেনি কোনোদিন, শুরুও করেনি। মানে যখন দেবশঙ্কর, রনিমা, রজতব কাজ শুরু করেছে, দুজনেই আমার বন্ধু হিসাবে কাজ করেছে এবং দুজনেই আমার খুব প্রিয়। পোলাও না বিরিয়ানি? এই রে, পোলাও। পোলাও। বর্ষা না বসন্ত? বর্ষা। প্রেমের কবিতা না প্রতিবাদের কবিতা? প্রেমের কবিতা, প্রতিবাদ পরে আসুক। আপনার মুখটা দেখলেই বোঝা যায় আপনি একদম প্রেমিক মানুষ। প্রিয় শহর? প্রিয় শহর, এখনো অব্দি প্রিয় শহর যদি বলো তাহলে অ্যাথেন্স। বাহ। প্রিয় সিনেমা? প্রিয় সিনেমা, এত প্রিয় সিনেমা রয়েছে। যুক্তিতক্ক গপ্প। বেশ। আহ শেষের আগের প্রশ্ন, পথের পাঁচালী না আরণ্যক? মানে আমার আমার দুটো মানে দুরকম ভাবে পড়া। পথের পাঁচালী পড়লে যেমন এখনো ভেউ ভেউ করে কাঁদি, কেন কাঁদি আমি জানি না। আর আরণ্যকের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা জড়িয়ে আছে। মানে আসলে না, এগুলোর মধ্যে পার্থক্য। বিভূতিভূষণ আমার মানে আমি ছোটবেলাতে বিভূতিভূষণের লেখা পড়ে বনগাঁয় বাড়ি চলে গেছি, ওনার বাড়িতে চলে গেছিলাম। হ্যাঁ, খালি বিভূতিভূষণের বাড়িটা দেখবো, এক জায়গায় একটা মানুষ ছিলেন, বাড়িটাকে ছোঁবো বলে চলে গেছিলাম। এরকম পাগল ছিলাম। ফলে বিভূতিভূষণ আমার কাছে অন্য মানুষ। মানে দুটোই আমার কাছে খুব প্রিয়, মানে আমি আলাদা করতে পারবো না। যেহেতু আমাদের কবিতার অনুষ্ঠান, আজকে শেষ প্রশ্ন আপনার কাছে, খুব বিপজ্জনক প্রশ্ন। শক্তি চট্টোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? এই রে দুজনে, এই দুটো মানুষ, দুজন মানুষই নেই কিন্তু আমি পরলোকও বিশ্বাস করি না। ব্যাপারটা কি, মানে শক্তিদার না আমাকে, মানে শক্তিদার যেটা ছিল আর কি, পাশে থাকলে না তুমি মানে একটা কিছু ঘটবে তোমার মধ্যে আর কি। আর সুনীলদা হচ্ছেন না একটা বট গাছের মতো, তুমি একটা ছায়া পাবে। তো ফলে মানে সুনীলদার সঙ্গে আমি যে বছর ঘর করেছি, আমি সুনীলদার একটা উপন্যাস থেকে একটা নাটকও করেছিলাম, তুমি জানো বোধহয়, নিঃসঙ্গ সম্রাট। তো হ্যাঁ, তো এরকম আর কি। উনি আমাকে বলে গেছিলেন যে শোন, এটা থেকে নাটক হয়। আলাম হাই, হবে না কেন, মারা যাওয়ার 1 বছর আগে। তো আমি তারপরে আমাকে বললো তুই দেখ এটা কি করা যায়। আমি করছি। ইনফ্যাক্ট আমি স্ক্রিপ্টটা লিখতে সেদিনকে, আমি স্ক্রিপ্ট লিখতে বাইরে চলে যাই কলকাতা। আমি তখন ইয়েতে গেছিলাম, ওই তোমার কোথায় একটা চলে গেছিলাম বাইরে। তখন শুনলাম সুনীলদার নেই, সমস্ত সপ্তমীর দিন ছিল, পুজোর দিন। তো এইরকম আর কি। তখন মনে হলো যে আমার পাশ থেকে একটা মানুষ, যাকে আমি দায় ফোন করতাম, ফোন করে বলতাম এই মানেটা বলো তো, বা এটা কি আমাকে বোঝাও, বা এই কেন এই লেখাটা পড়তে আমার অসুবিধা হচ্ছে, বা তুমি বলো তো আমার এটা ক্রস রেফারেন্সে কি পড়া উচিত। এইরকম মানুষ ছিলেন সুনীলদা। আর শক্তিদা যে আমাদের কম বয়সের ইন্সপিরেশন শক্তিদা। দুটো মানুষ দুরকম ভাবে আমার কাছে প্রিয়। আমি বেশ, আলাদাভাবে। আজকে অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি। আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন নিশ্চিত উপভোগ করেছেন। আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন উত্তম কুমার দত্ত, আছেন রাজু দত্ত, পারভিন জাহানারা, অসীম ভট্টাচার্য। সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্মিতা কুমার আছেন, সকলে ভালো থাকুন। আজকে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতা দেবেশ চট্টোপাধ্যায়, তাকে প্রণতি জানাই। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক 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 ভালো কাজ করুন এবং সেই কাজগুলো আমাদের বহু মানুষকে আনন্দ দিক। আপনি সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নমস্কার।